আজকের ভিডিওটা একটা কুইজ দিয়ে শুরু করতে যাচ্ছি। ধরুন দুইজন মানুষ, প্রথম মানুষ সে যখন জন্মেছে তখন বেশ স্বাস্থ্যবান একটা বাচ্চা হিসেবে জন্মেছে। তারপরে যখন সে স্কুলে গেল, কলেজে গেল, বড় হওয়া শুরু করলো, তখন থেকে সে হেলদি, সবাই নাদুস নাদুস বলছে, খুব ওয়েট গেইন করছে। এবং পরবর্তীতে যখন সে প্রাপ্তবয়স্ক তখন পুরোপুরি সে মোটা এবং আমরা যেটা বলি ওবিসিটিতে সে আক্রান্ত। এখন হচ্ছে দ্বিতীয় মানুষ, সে জন্মের সময় একেবারে চিকন, একেবারে ছোট একটা বাচ্চা, ওজন খুবই কম ছিল এবং যখন সে স্কুল কলেজে পড়েছে তখনও খুব লিনেন থিন, একদম ফিনফিনে লিকলিকে। কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে সেও ওয়েট গেইন করা শুরু করলো, হয়তো প্রথম জনের মতো না, বাট সেও আস্তে আস্তে ওয়েট গেইন করে একটা সময় ওভারওয়েট হলো, ওবিস হলো, অর্থাৎ প্রাপ্তবয়স্ক অবস্থায় সেও মোটা। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই দুই জনের মধ্যে কার ডায়াবেটিস হওয়ার রিস্ক সবচেয়ে বেশি? উত্তরটা একটু পরে দিচ্ছি, ভাবতে থাকুন। কিন্তু এটা বলি যে এই জিনিসটা খোঁজাটাই ছিল অক্সফোর্ডে আমার যে পিএইচডি, সেই পিএইচডির টপিক। এবং আনফর্চুনেটলি সেই পিএইচডি টপিকের যে রেজাল্ট আমি পেয়েছি সেটাতে আমার নিজেরই মন খারাপ হয়ে গিয়েছে। সেটাও এক্সপ্লেন করবো কেন নিজের রিসার্চে নিজেরই মন খারাপ। দেখুন, ওজনের সাথে ডায়াবেটিসের যে সম্পর্ক মোটামুটি আমাদের সবারই এখন জানা, যে আপনার যদি প্রাপ্তবয়স্ক অবস্থায় ওজন বাড়তে থাকে, ওজন যদি বেড়ে থাকে এবং আপনি যদি ওভারওয়েট বা ওবিস হয়ে থাকেন, তাহলে আপনার ডায়াবেটিসের রিস্ক বেশি। দ্যাটস ইউনিভার্সাল ট্রুথ, সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু আমার পিএইচডির যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে না, আমরা যখন একেবারে মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে তো আমরা আর হচ্ছে যে আপনার গ্রোথটাকে মেজার করতে পারছি না, বাট সেটার মেজারমেন্ট হচ্ছে যখন একেবারে বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করি, সেই সময় আমাদের যে ওজন থাকে সেটা আমাদের মায়ের পেটের যে গ্রোথ সেটার একটা ধারণা দেয়। সো সেই জন্মের সময়ের ওজন থেকে শুরু করে আপনার বয়স যখন 8 থেকে 10, আপনার বয়স যখন 18 থেকে 20 এবং যখন আপনি প্রাপ্তবয়স্ক, এই যে আপনার বডির যে সাইজ, বডির যে ওয়েট, এটার যে একটা আপনার যে ট্র্যাজেক্টরি, এইটার সাথে প্রাপ্তবয়স্ক অবস্থায় আপনার ডায়াবেটিস হওয়ার রিস্ক কতটুকু এবং কোন গ্রুপটার আসলে রিস্ক সবচেয়ে বেশি, সেটা খোঁজাই ছিল অক্সফোর্ডে আমার পিএইচডি টপিক। এবং এটার জন্য আমি 13 লাখ লোকের উপরে ডেটা সংগ্রহ করে, আমি নিজে সংগ্রহ করিনি, এটা আপনার ইলেকট্রনিক যে রেকর্ড সেখান থেকে সংগ্রহ করা হয়েছে এবং আমি লিঙ্কড ডেটা, বিগ ডেটার মাধ্যমে এটাকে অনেক তথ্যপাত্য বিশ্লেষণ, অ্যানালাইসিস করে আমরা এটার রেজাল্টটা পেয়েছি। এখন রেজাল্টটা বলার আগে আমরা চলে যাই যে ওই যে কুইজটা বলেছিলাম। দেখুন, আনফর্চুনেটলি যে লোকটা প্রথম থেকেই মোটা, জন্মের সময় থেকে আপনার হচ্ছে নাদুস নুদুস এবং পরবর্তীতে গিয়ে মোটা, অর্থাৎ তাকে আমরা বলি যে সবসময় সে মোটা, তার ডায়াবেটিসের রিস্ক বেশি। কার থেকে বেশি? যে সবসময় একটা নর্মাল ওয়েট রেখেছে, যে সবসময় হেলদি ওয়েটের মধ্যে ছিল, তার থেকে তার রিস্ক বেশি। কিন্তু এই সবসময় যে মোটা ছিল তার থেকেও বেশি রিস্ক হচ্ছে যারা ছোটোবেলায় একদম শুকনা ছিল, একদম হ্যাংলা পাতলা ছিল, কিন্তু বড়োবেলায় উঠতে গিয়ে তারা হচ্ছে যে আপনার অনেক ওয়েট গেইন করেছে এবং এখন তারা ওভারওয়েট বা ওবিস, অর্থাৎ মোটা হয়ে গিয়েছেন। তাদের রিস্ক সব গ্রুপের থেকে সবচেয়ে বেশি। অ্যান্ড এটা শুনে আমার ওই যেটা বললাম যে আমার মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি জানি যে জন্মের সময় আমার ওজন খুব একটা বেশি ছিল না, কম ছিল, আমি খুব ছোট একটা বাচ্চা ছিলাম। আমি যখন স্কুল কলেজের ছবি দেখি, আমি ক্যাডেট কলেজে পড়েছি এবং ক্যাডেট কলেজের ছবি দেখলাম আমি একদম শুকনা, লিন অ্যান্ড থিন, ঠিক আছে, বডিতে কোনো চর্বির কিছু নেই বললেই চলে। বাট আস্তে আস্তে বয়স বেড়েছে, বিয়ে করেছি, চাকরি বাকরি করছি, বসে বসে আপনার রিসার্চ করছি, সেটার কারণে আমি কিন্তু ওয়েট গেইন করা শুরু করেছিলাম এবং আমার পিএইচডির সময় আমার কিন্তু আসলে সবচেয়ে বেশি ওয়েট ছিল। অ্যান্ড ওই যে তার আমি আসলে সবচেয়ে হায়েস্ট যেই গ্রুপের মধ্যে যে রিস্ক, সেই গ্রুপের অন্তর্ভুক্ত। এবং এই জিনিসটা দেখে আমার নিজেরই খুব মন খারাপ হয়েছিল এবং সেটার জন্য খুবই আসলে কষ্টে ছিলাম আর কি, যে আমার নিজের রিসার্চই আমাকে বলছে যে আমার মধ্যে সবচেয়ে ডায়াবেটিস হওয়ার রিস্ক বেশি, সবার চেয়ে বেশি। এখন প্রশ্ন আসতে পারে কেন? এটা বোঝার জন্য আপনাকে চিন্তা করতে হবে, দেয়ার ইজ এ কনসেপ্ট কল থ্রিফটি জিন বা থ্রিফটি ফেনোটাইপ হাইপোথেসিস। একটু দাঁত ভাঙা নাম, কঠিন জিনিস, একটু সহজভাবে ব্যাখ্যা করে বলি, কারণ সেটাই তো উদ্দেশ্য, ঠিক না? আচ্ছা, ধরুন আমাদের যেই বডিতে আমাদের তো জিন রয়েছে না, যেই জেনেটিক যে কোডিং, এটা খুব ইন্টারেস্টিং। আমরা যখন এমন কোনো এনভায়রনমেন্টে বসবাস করি, যে এনভায়রনমেন্টে অনেক বছর ধরে আপনার আসলে খাবার দাবারের খুব প্রাচুর্য বা প্রাতুলতা নেই, সেই স্ক্যারসিটিটা আমাদের জেনেটিক কোডিংয়ে কিন্তু বুঝতে পারে। এবং তখন জেনেটিক কোডিংটা এমনভাবে হয় যে আমাদের বডির মেটাবলিজমটাকে সে এমনভাবে আপনার সেট করে যে আপনি অল্প পরিমাণ খাবার পেলেও সে অল্প পরিমাণ খাবারকে আপনি বেশি করে সংরক্ষণ করার চেষ্টা করবেন, বেশি করে এনার্জি স্টোর করার চেষ্টা করবেন, এমনভাবে মেটাবলিজম করবেন যেন আপনার বডিতে বেশি এনার্জি থাকে। এবং সেই এনার্জি কীভাবে আপনি সংগ্রহ করবেন? ফ্যাট হিসেবে। অর্থাৎ এই আপনার
মানে বায়োলজিক্যালি জেনেটিক্যালি আপনার বডির ডায়ালটা এমনভাবে সেট করা হবে যে আপনি অল্প খেলেও সেটা থেকে বেশি এনার্জি আপনি সংরক্ষণ করতে পারবেন। আর এটা বডির একটা আপনি বলবো ডিফেন্সিভ মেকানিজম। কারণ যেসব এলাকায় এবং বিশেষ করে আমাদের সাউথ এশিয়াতে যেটা হয়েছে, আমাদের এখানে দুর্ভিক্ষ ছিল, আমাদের এখানে খাবারের প্রাচুর্যতা ছিল না। তো সেটার জন্য যেটা হয়েছে যে ওভার দ্য টাইম আমাদের জেনেটিক কোডিং এমনভাবে হয়েছে যে আমরা অল্প পরিমাণ খাবার খেয়েও অনেক পরিমাণ বেশি বডিতে আপনার এনার্জি স্টোর করতে পারি। এই মানুষগুলোকে যখন পরবর্তীতে অ্যাবান্ডেন্ট ফুড, অর্থাৎ যেখানে খাবারের আপনার প্রাচুর্যতা রয়েছে, যেখানে খাবার অ্যাভেলেবেল, এখন যেরকম আপনার মানে পথে ঘাটে রাস্তার মোড়ে আপনার কেএফসি, ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে স্ট্রিট ফুড থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল, এই যে খাবারের যে এখন প্রাচুর্যতা, এটার মধ্যে যখন ফেলা হয় তখন কি হয়, বডি আমার ওই যে এখন এটা এই থ্রিফটি জিনটাকে আমি ওইভাবে বলতে পারি। অনেকে বলে না যে আমি ভাই বাতাস খেলেও মনে হয় আমার ওজন বেড়ে যায়, বা খাবারের কথা চিন্তা করলে ওজন বেড়ে যায়, আর অমুক কি সুন্দর সব কিছু খেয়ে যাচ্ছে, বাট তার বডি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডপ্ট করছে। সো যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এই যে যখন যে বাচ্চাটা আপনার ছোট হিসেবে জন্মায়, ছোট থাকে, তার জেনেটিক যে গঠন, সেই গঠনটা ওইভাবে ফিট করা হয়, তার মেটাবলিজমটাকে ওইভাবে সেট করা হয় বায়োলজিক্যালি যে সে যেন অল্প খাবার অনেকক্ষণ সংরক্ষণ করতে পারে এনার্জি হিসেবে। এই বাচ্চাগুলো ইনক্লুডিং মি যখন এরকম খাবারের প্রাচুর্যতায় পড়ি এবং আমরা যখন সেই খাবার খেতে থাকি, আমাদের বডি বেশি বেশি করে এনার্জি স্টোর করতে থাকে। অ্যান্ড যেটা হয়, এনার্জি স্টোর করছে, সেটা স্টোর করছে বডি এনার্জি কীভাবে স্টোর করে? ফ্যাট হিসেবে। সেই ফ্যাটের কারণে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে এবং ডায়াবেটিস বাড়ছে। এটার কারণে এখন দেখবেন যে অনেকেই দেখবেন যে সবসময় হেলদি ছিল, শুকনা ছিল, আপনার তেমন কোনো ওয়েটও গেইন করে নাই, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, বা একদম শুকনা মানুষ তার হঠাৎ করে ডায়াবেটিস হয়ে গিয়েছে, কিন্তু অনেক মোটা মানুষের ডায়াবেটিস হচ্ছে না। এটার কারণ হচ্ছে এইটা যে আপনি যখন আপনার বায়োলজিক্যাল ক্লক ওভাবে সেট করা, আপনি যদি পরবর্তীতে অনেক খাবারের মধ্যে চলে আসেন, মেটাবলিক্যালি আপনি আসলে আনহেলদি হয়ে যাবেন। আরেকটা এখানে ইম্পর্টেন্ট হাইপোথিসিস রয়েছে, সেটা হচ্ছে যে আপনার এটাকে আমরা বলি যে হচ্ছে আর্লি অবেসিটি রিবাউন্ড। এগেইন অনেক রাশভারী নাম, সহজ করে বলছি। যেটা হয় যে একটা বাচ্চা যখন ছোট হিসেবে জন্মায়, তাকে কী চেষ্টা করা হয়? সবাই কী চেষ্টা করে? তার যেন ওজন বাড়ে। কারণ একটা বাচ্চা যখন শুকনা, একটু হ্যাংলা পাতলা, সবচেয়ে বেশি কে হচ্ছে যে আপনার কথার সম্মুখীন হয়? সেটা হচ্ছে তার মা। মাকে উঠতে বসতে আত্মীয় স্বজন, আহারে বাচ্চাটা শুকায় গেছে, আহারে বাচ্চাটাকে মনে হয় খেতে দেয় না। এই যে মমি শেমিং আমাদের যেই আপনার কালচারে অবস্থিত, হ্যাঁ, আমাদের কালচারে তো মানে মমি শেমিংটা যে কী পরিমাণ ডেঞ্জারাস, মানে আই ফিল সরি ফর অল দ্য মমস। হ্যাঁ, তারা তখন কি করে? তারা এক্সট্রা ফিডিং করার চেষ্টা করে যে এই বাচ্চাকে আমি মোটা বানায় ছাড়বো, তাকে এক্সট্রা খাবার অমুক তমুক ওটা দিতে থাকে। এবং সেটার কারণে যেটা হয় যে ওই যে বাচ্চার ক্যাপাসিটি থেকে যখন আপনি তাকে নাদুস নদুস বানানোর চেষ্টা করছেন, তখন যখন এক্সট্রা ফিডিং করছেন, সেখানে ছোটোবেলা থেকে তার ফ্যাট স্টোর হওয়া স্টার্ট করে, এবং সেটার কারণে বড় হতে 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 তার কিন্তু, কারণ বডিতে যত বেশি ফ্যাট, আপনার ইনসুলিনকে তত বেশি কিন্তু ফাইট করতে হচ্ছে, যেটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। সো ওভার দ্য টাইম যখন ফ্যাটের আপনার হচ্ছে পার্সেন্টেজ বেড়ে যায়, তখন প্যানক্রিয়াস আর কাজ করতে পারে না, মানে আমাদের অগ্নাশয় আর কাজ করতে পারে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করে, সেখান থেকে ডায়াবেটিস হয়। তো এই যে রিসার্চ নিয়ে কথা বললাম, তাহলে এখান থেকে কী শিখবেন, কী আমাদের করণীয়? প্রথম যেটা একদম মানে এটা বলে নিতেই হয়, সেটা হচ্ছে যে পুরো জীবন জুড়ে যদি আপনি নর্মাল বা হেলদি ওয়েট বজায় রাখতে পারেন, দ্যাট ইজ দ্য বেস্ট। এটা সবার জন্য প্রযোজ্য। আপনি যেইভাবে শুনছেন, যে অবস্থায় শুনছেন, আপনার জন্য, সবার জন্য প্রযোজ্য। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই যে যেটা বললাম, আমার মতো যারা ছোটোবেলায় হ্যাংলা পাতলা ছিলেন কিন্তু বড় হতে হতে ওজন বেড়ে যাচ্ছে, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমরা লাগে আমাদের জন্য 10 নম্বর বিপদ সংকেত যে আমাদের ওজন কন্ট্রোল করতে হবে। এবং আমি আমার ওই যে যেটা বললাম, আমার পিএইচডির সময় যে ওজন ছিল, তার থেকে প্রায় আপনার আমি 12 থেকে 15 কেজি ওজন কমিয়েছি এখন পর্যন্ত। আই টুক ইট ভেরি সিরিয়াসলি। কারণ ওই যে যেটা বললাম যে মন খারাপ হয়ে গেছে, এখন মন খারাপ করে তার বসে থেকে লাভ নেই, উই নিড টু পুট অ্যাকশন। যেটা বললাম যে আপনি যদি ছোটোবেলায় হ্যাংলা পাতলা থেকে থাকেন, কিন্তু এখন আপনি ওয়েট গেইন করছেন এবং ভাবছেন দিস ইজ নর্মাল, সবার এটা হয়, না 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 না, আপনার হওয়া যাবে না, কারণ আপনার বাকি সবার থেকে রিস্ক বেশি। সো ইউ হ্যাভ টু বি এক্সট্রা কশাস। থার্ড যেটা বলবো, সেটা হচ্ছে যে যারা আপনার প্রেগনেন্ট হতে যাচ্ছেন, যারা মা হবেন, তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, বাচ্চার ওজন যদি 2.5 কেজির কম হয়, অর্থাৎ তাকে সেই ক্ষেত্রে আমরা বলি এটা হচ্ছে লো বার্থ ওয়েট বেবি, মানে তার ওজন খুবই কম। সেটার জন্য তার ওইসব বেবির অন্যান্য কমপ্লিকেশনও থাকে, অন্যান্য আরও অনেক বেশি ইনফেকশন হয়, অনেক বেশি পেট খারাপ, ডায়রিয়া, এইসব জিনিসও হয়। আপনার শ্বাসকষ্ট থেকে শুরু করে যেসব আপনার নিউমোনিয়া, সেগুলোরও রিস্ক বেশি। সো বাচ্চার যেন আপনার একটা হেলদি গ্রোথ হয়, সেটার জন্য আপনাকে প্রেগনেন্সির সময় মানে সুষম খাবার, পর্যাপ্ত পরিমাণ খাবার, বাচ্চার দিকে খেয়াল রেখে সেই খাবারটাও ইনশিওর করতে হবে।
সো আজকে এইটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।